আজকে আমরা শুনব রবি ঠাকুরের গল্প শুভা। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানতো যে সে বোবা হবে। তার দুটো বড় বোনকে সুকেশিনী আর সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম রাখলেন সুভাষিনী। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতন অনুসন্ধান এবং টাকা খরচা করে বড় দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ছোটটা বাবা মায়ের একটা চুপ করে থাকা ভারী হৃদয়ের মতন রয়ে গেছে। যে কথা বলে না সে যে অনুভব করে এটা সকলের মনে হয় না। এই জন্য তার সামনেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তার বাবার কাছে এসে জন্মগ্রহণ করেছে এ কথা সে ছোটবেলা থেকেই বুঝে নিয়েছিল। আর তার ফলেই হয়েছিল সাধারণের চোখে সে নিজেকে গোপন করে রাখার চেষ্টা করত। সবসময় মনে করত আমাকে সবাই ভুললেই বাঁচে। কিন্তু ব্যথা কি কেউ কখনো ভোলে? বাবা মায়ের মনে সে সব সময় জাগরুক ছিল। বিশেষত তার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন। কেননা মা ছেলের থেকে মেয়েকে নিজের অংশরূপে বেশি দেখেন। আর মেয়ের যদি কোনো অসম্পূর্ণতা থাকে সেটা যেন বিশেষভাবে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। বরঞ্চ মেয়ের বাবা বাণীকণ্ঠ শুভাকে তার অন্য মেয়েদের থেকে যেন একটু বেশি ভালোবাসতেন। কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করেই তার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তার বড় বড় পাতাওয়ালা চোখ ছিল দুটো কালো, এবং তার ঠোঁট একদম কচি পাতার মতন ছিল। ভাবের আভাসে যেন কেঁপে উঠত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা অনেকটা আমাদের নিজের চেষ্টায় গড়ে নিতে হয়, কতকটা তর্জমা করার মতন। সবসময় যে ঠিক হবে তা নয়, আর ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। মন নিজে থেকেই তার উপর ছায়া ফেলে। ভাব তার উপরে নিজে থেকেই কখনো প্রসারিত হয়, কখনো বন্ধ হয়, আবার কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, কখনো ম্লানভাবে নিভে আসে, কখনো নিভে যাওয়া চাঁদের মতন অনিমেষভাবে তাকিয়ে থাকে, আর কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতন একদম দিক বিদিক ঝলসিয়ে ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যার অন্য ভাষা নেই, তার চোখের ভাষা অসীম, উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতন উদয়াস্ত এবং ছায়ালোকের একটা নিস্তব্ধ রঙ্গভূমি। এই কথাহীন মানুষের মধ্যে একটা বিরাট প্রকৃতির মতন একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ ছেলেমেয়েরা তাকে একরকম ভয়ই করত, তার সহিত খেলতো না। সে নির্জন দুটোর দুপুরের মতন শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটা বাংলাদেশের একটা ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতন বহুদূর পর্যন্ত তার ঠিক খুব একটা প্রসার নয়। একদম শান্ত তন্নি নদীটা আপন মনে কুল রক্ষা করে যায়। দুধারের গ্রামের সকলের সঙ্গেই তার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুধারে লোকালয়, গাছের ছায়া, একদম ঘন, তটটা উঁচু, আর নিচে দিয়ে গ্রাম লক্ষ্মী সেই নদীটা স্রোতস্বিনী এবং নিজের খেয়ালেই দ্রুত পায়ে চলে যাচ্ছে, বেশ মজায়, আর লোকের কল্যাণ করছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই।
তার বাঁখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহীদের চোখ টানে। আর এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটা কারো নজর পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় সে তখনই এই নদীর তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার হয়ে কথা বলে। নদীর কলকল ধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, গাছের মর্মর, সমস্ত মিশে চারিদিকের চলাফেরা, নড়া চড়া, কাঁপা সব এক হয়ে যায় সমুদ্রের ঢেউয়ের মতন। এই মেয়েটির এই যে চিরনিস্তব্ধ মন এই উপকূলের ধারে এসে ভেঙে ভেঙে পড়ে। প্রকৃতির এই বিভিন্ন শব্দ, বিচিত্র গতি, এটাও বোবার ভাষা। বড় বড় চোখ। সুভার যে ভাষা তার একটাই, বিশ্বব্যাপী বিস্তার। আর এই যে ঘাস জমি, তার ভেতর যে ঝিঝির শব্দ, আর শব্দের ওপরে যে আকাশ, তার যে নক্ষত্র, শুধু ইঙ্গিত, ভঙ্গি, গান, কাঁদা আর দীর্ঘশ্বাস। আর ঠিক সন্ধে যখন লাগে, যখন মাঝিরা খেতে যায়, জেলেরা খেতে যায়, গৃহস্থেরা ঘুমায়, পাখিরা ডাকে না, খেয়া নৌকা বন্ধ থাকে, নিজের সমস্ত কাজকর্ম জগৎ যখন থেমে যায় হঠাৎ, এবং তারপর যখন একটা একদম নিস্তব্ধ মূর্তি ধারণ করে, তখন রুদ্র মহাকাশের তলায় শুধু একটা বোবা প্রকৃতি এবং একটা বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকে। একজন সুবিস্তীর্ণ রোদ, আর একজন ছোট ছোট গাছের ছায়ায়। সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়। গোয়ালের দুটো গরু, তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। আর সে নাম মেয়েটির মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পায়ের শব্দ তারা চিনত। তার কথাহীন একটা করুণ সুর ছিল। আর কি, তার মর্ম তারা কথার থেকে অনেক সহজে বুঝত। সুভা কখন তাদের আদর করছে, আবার কখন তাদের বকা দিচ্ছে, কখন কাকুতি মিনতি করছে, তা তারা মানুষের থেকে অনেক ভালো বুঝতে পারত। সুভা গোয়ালে ঢুকে দুই হাত দিয়ে সর্বশীর গলা জড়িয়ে তার কানের কাছে নিজের গলাটা নিয়ে গালটা নিয়ে ঘষত। আর পাঙ্গুলি, সে একদম স্নিগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকতো আর তার গা চাটত। মেয়েটা দিনের মধ্যে নিয়মিত 3 বার করে গোয়াল ঘরে যেত। তাছাড়া মাঝে সাঝে অনিয়মিতও যেত। বাড়িতে যেদিন কোনো খারাপ করে কথা শুনতো, সেদিন সে অসময় তার এই মুখ বন্ধ করা বোবা বন্ধু দুটোর কাছে আসতো। তার সহিষ্ণুতা পরিপূর্ণ একদম বিষাদ শান্ত যে চোখ, তা থেকে একটা অন্ধ অনুমান করে এই মেয়েটির মনের কষ্ট যেন তারা বুঝতে পারত। আর সুভার গা ঘেঁষে এসে অল্প অল্প করে তার হাতে শিং ঘষে ঘষে তাকে একটা কথাহীন ব্যাকুলতার সঙ্গে সান্ত্বনা দিতে চেষ্টা করত। এছাড়াও ছিল আরও একজন, একটা ছাগল, আর ছিল একটা বেড়াল ছানা। কিন্তু তাদের সঙ্গে সুভার ঠিক এইরকম ভালো বন্ধুত্ব ছিল না, যদিও তারা যথেষ্ট আনুগত্য দেখাতো। কিন্তু আর বেড়ালের ছানাটা দিনে এবং রাতে যখন তখন সুভার গরম কোলে নিঃসংকোচে সুখনিদ্রা দিত। আর সুভা তার গলায় পিঠে ঘুম পাড়ানোর জন্য আস্তে আস্তে আঙুলও বুলিয়ে দিত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটা সঙ্গী জুটেছিল।
কিন্তু তার সঙ্গে শুভার ঠিক কিরম সম্পর্ক ছিল সেটা বোঝা কঠিন, কারণ সে ভাষাওয়ালা জীব, সুতরাং দুজনের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটা, তার নাম প্রতাপ, লোকটা নিতান্তই অকর্মণ্য। সে যে কাজকর্ম করে সংসারের উন্নতি করতে যত্ন করবে, বহু চেষ্টার পর তার বাবা মা সে আশা ত্যাগ করেছে। অকর্মণ্য লোকের একটা সুবিধে এই যে আত্মীয় লোকেরা তাদের ওপর বিরক্ত হয়, কিন্তু প্রায় তারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়, কারণ যে কোনো কাজে আটকে না থাকায় তারা মোটামুটি সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরে যেমন একাধটা বাড়ির সঙ্গে সম্পর্ক ছাড়া সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটে অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন। কাজ কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাদেরকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। এতে অনেকটা সময় সহজে কাটানো যায়। আর সন্ধ্যের এই নদীর ধারে প্রায় এই কাজে প্রতাপ থাকত, এবং এই উপলক্ষে শুভার সঙ্গে তার প্রায় দেখা হতো। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পেলে প্রতাপ থাকে ভালো। ধরার সময় প্রতাপ যদি একটা সঙ্গী পায়, তাহলে বোধহয় মাছ ধরাটা ভালোই হয়। আর মাছ ধরার সময় যদি কথা না বলা সঙ্গী পায়, সেটা তো শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝত, আর এই জন্যই সকলে শুভাকে শুভা বলতো। আর প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করে শুভাকে ডাকতো সু বলে। শুভা তেঁতুল তলায় বসে থাকতো, আর প্রতাপ তার কিছুটা দূরে মাটিতে ছিপ ফেলে জলের দিকে চেয়ে থাকতো। প্রতাপের একটা করে পান বরাদ্দ ছিল, শুভা তা নিজের হাতে সেজে আনতো। আর বোধ করি অনেকক্ষণ বসে বসে চেয়ে চেয়ে ইচ্ছে করত প্রতাপের কোনো এটাতে বিশেষ কিছু সাহায্য করতে, একটা কোনো কাজে লাগতে, কোনো মতে জানিয়ে দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। কিন্তু কিছু করবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে ইচ্ছে করত, যা দেখে প্রতাপ আশ্চর্য হয়ে যেত। বলতো, তাই তো, আমাদের শুভির যে এত ক্ষমতা তা তো জানতাম না। মনে করো, শুভা যদি জলকুমারী হতো, আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা রেখে সেই মণি নিয়ে জলে ডুব মারত, আর পাতালে গিয়ে দেখত রূপোর অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তা কি হতে পারত না? তা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজা শূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মেছে, এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারছে না। শুভার বয়স ক্রমে বেড়ে যাচ্ছে। ক্রমে সে যেন নিজেকে অনুভব করতে পারছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র থেকে একটা জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে একটা নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলছে। সে নিজেকে আপনি দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, এবং বুঝতে পারছে না গভীর পূর্ণিমার রাতে সে এক দিন ধরে কিভাবে নিজের পরিবর্তনকে লক্ষ্য করছে। শোবার ঘরের দরজা খুলে ভয়ে ভয়ে একদিন পূর্ণিমার রাতে মুখ বাড়িয়ে বাইরের দিকে চেয়ে দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতন একা, ঘুমন্ত জগতের ওপর জেগে বসে, যৌবনের রহস্যে, আনন্দে, বিষাদে
অসীম নির্জনতায় একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তা অতিক্রম করে থমথম করছে, একটা কথাও বলতে পারছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটা নিস্তব্ধ ব্যাকুল মেয়ে দাঁড়িয়ে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতা মাতা, তারা তো চিন্তিত হয়ে উঠছেন, লোকেও নিন্দা আরম্ভ করেছে, এমনকি এক ঘরে করবে এরকম জনরব শোনা যাচ্ছে। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলাই মাছ ভাত খায়, এজন্য তার শত্রুও ছিল। স্ত্রী পুরুষে প্রচুর পরামর্শ হলো। কিছুদিনের মতন বাণী বিদেশে গেল, অবশেষে ফিরে এসে বলল, চলো কলকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হলো। কুয়াশা ঢাকা সকালের মতন শুভার সমস্ত হৃদয় কান্নার বাষ্পে একেবারে ভরে গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে। সে কিছুদিন থেকেই ক্রমাগত নির্বাক জন্তুর মতন তার বাবা মায়ের সঙ্গে সঙ্গে চলত। ডাগর চোখ মেলে তাদের মুখের দিকে তাকিয়ে কি যেন একটা বুঝতে চেষ্টা করত, কিন্তু তারা কিছু বুঝিয়ে বলতেন না। আজ এই অবধি থাক। কি বুঝিয়ে বলতেন না এটা আমরা পরের দিন শুনবো। তবে আজ আসি।